সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজ আপনাদের যে বিষয়টা আলোচনা করব টিকা নিয়ে। আজ আপনাদের 35টি টিকা দিচ্ছি। এই টিকাগুলো সুন্দর করে 2 দিনে শেষ করবেন, শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার রাত 8টার মধ্যে টিকাগুলো শেষ করবেন। সব টিকা আপনাদের পড়া জানা, কিন্তু এখানে সাজানো গোছানো দেওয়া আছে। আপনারা এগুলো একবার দেখলেই দেখবেন যে সহজেই পেরে যাচ্ছেন। রিক্সা পেন্টিংটা ভালো করে পড়বেন। এরপরে পিরামিড পিরামিড সম্পর্কে একটু আলোচনাটা এখানে একটু বেশি করা হয়েছে। আপনি যদি মিশরীয় সভ্যতায় পিরামিডের অবদান, যদি এরকম টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে এই পিরামিডটা ওখানে অ্যাড করে দিবেন। মিশরীয় সভ্যতা সম্পর্কে অল্প কিছু লিখে এই পিরামিডের অবদানটা এটা অ্যাড করে দেবেন, হয়ে যাবে। এরপর কিউবিজম কিউবিজম সম্পর্কে আপনি শুধু শিল্পীদের নাম লিখবেন, নাম লিখে 2টা শিল্পকর্মের বর্ণনা দিলে হয়ে যাবে, আর কিছু দরকার নেই। মোনালিসা সম্পর্কে একটু ডিটেলস দেওয়া হয়েছে। যেহেতু শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবার খুবই গুরুত্বপূর্ণ, এজন্য ওনাকে কেন্দ্র করে এই প্রশ্নটা আসতে পারে। মোনালিসাটা যদি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি আসে বড় প্রশ্নে, মোনালিসা তাহলে টিকায় আসবে না। আর যদি বড় প্রশ্ন না আসে তাহলে টিকায় আসবে। বড় প্রশ্ন না আসলে টিকায় আসবে, আর বড় প্রশ্ন আসলে টিকায় আসবে না। টেরাকোটা টেরাকোটাটা একটু ভালো করে পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ম্যানারিজমটা আসতেও পারে না আসতে পারে, কিন্তু ধারণা নিয়ে রাখবেন। এরপর সিন্ধু সভ্যতা সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সিন্ধু সভ্যতা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসুক না কেন এই টিকায় ব্যবহার করতে পারবেন আপনারা। এই টিকাটাই সিন্ধু সভ্যতার বড় প্রশ্ন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো টিকাটা ভালো করে পড়লে আপনার বড় প্রশ্ন লেখা হয়ে যাচ্ছে। লিখলে 4 পেজ হবে, অনায়াসে 4 পেজ হয়ে যাবে। এবার মহাস্থানগড় টিকা হিসেবে আসতে পারে আপনাদের বড় প্রশ্ন, যদি আসে তা লিখতে পারবেন। বাস্ট অফ নিপাতিতি এই বাস্ট অফ নিপাতিতি আমাকে বোঝানোর জন্য অনেকে প্রশ্ন করছিলেন, এই প্রশ্নটা আপনাদের একটু সুন্দর করে বোঝাই দিই। এটি তৈরি করার আনুমানিক সাল ছিল 1345। মিশরের আরমানা শহরের দক্ষিণাংশ এটি নির্মাণ করা হয়। রাজাদের প্রিয় এবং শিল্পী খ্যাত মিশরের বিখ্যাত ভাস্কর থুতমোসের ভেলা ভেলা না বলে একে থুতমোসের ভাস্কর্য তৈরি কারখানা বললেই অধিক সঙ্গত মনে হবে। রাষ্ট্রের বৃত্ত বৈভব ও সম্রাটের ক্ষমতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে সম্রাট সম্রাজ্ঞীদের ভাস্কর্য তৈরি। আমি এর আগে আপনাদের যখন এই ভাস্কর্য বিভিন্ন শিল্পকলা পড়াইছি তখন আপনাদের বলেছি যে যখন যে শাসক থাকতো সেই শাসককে কেন্দ্র করে সে রাজ্যকে আপনার উপরে তুলে ধরার জন্য, বিশ্ব পরিচিত করার জন্য এই এদের যে স্থাপত্য কলা, মানে এই রাজ্য কেন্দ্রিক, তারপরে সে রাজাদের ভাস্কর্য প্রজাদের ভাস্কর্য দ্বারা সেই সময়ের খ্যাতিমান ছিল। বেশিরভাগ সব রাজাদের ভাস্কর্য ছিল, রাজা রানী এদের ভাস্কর্য। আর এ কাজে থুতমোসের বিকল্প কেউ নেই। এই ভাস্কর্য তৈরির জন্য থুতমোসই ছিল সেই সময়ের বিখ্যাত একজন ভাস্কর। থুতমোস আজ বানাতে বসেছেন একজন অদ্ভুত সুন্দর নারীর আবক্ষ মূর্তি। আজ বলতে ওই সময়ের কথা বলা হয়েছে। পাথর ঠুকে ঠুকে খুব যত্ন সহকারে তৈরি করতে লাগলেন তার অবয়ব। আবক্ষ মূর্তিটি তৈরি হয়ে গেল। থুতমোস নিজেই নিজের সৃষ্টি দেখে বিস্মিত হলেন। এটি সম্ভবত তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় সৃষ্টি। আবক্ষ মূর্তিটি যার চেহারার আদলে তৈরি হয়েছিল তিনি তিনি হলেন অষ্টাদশ মিশরীয় রাজবংশের 10ম রাজা আখেনাতেনের অপরূপা স্ত্রী নেফারতিতি। অষ্টাদশ মিশরীয় রাজবংশের প্রধান রাজা তৃতীয় আমেনহোটেপের ছেলে ছিলেন চতুর্থ আমেনহোটেপ বা আখেনাতেন। ঐতিহাসিকরা তাকে পৃথিবীর প্রথম একেশ্বরবাদের জনক বলেছেন, বিধর্মী রাজা বলেছেন, প্রথম ফ্যাসিস্ট বলেছেন। অথচ তাদেরই এই সম্রাটের কথা কোনোদিন জানবার কথা ছিল না, কারণ মিশরেরা এই বিধর্মী রাজা ও তার রানী নিফাতিতিকে শুধু তাদের প্যাপিরাসের বংশলিপি থেকেই নিচ্ছিন্ন করে দেয়নি, সম্রাট ও সম্রাজ্ঞীর রাজত্বের সমস্ত নিদর্শনগুলো খুব যত্ন নিয়ে তারা ধ্বংস করে দিয়েছিল। আখেনাতেনের
এবং নিফারতিতির কথা আমরা জানতে পারি ভ্যালি অব দ্য কিংস থেকে অনেক দূরে আধুনিক আরমানা শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর 1912 সালের 6 ডিসেম্বর জার্মান প্রত্নতত্ত্ববিদ লুডউইস বার্সাতের উদ্যোগে নেফারতিতির বিখ্যাত বার্লিন বাস্ট সামনে আসার পর আমাদের মধ্যে প্রাচীন যুগের এই সুন্দরী রানী নতুন এনিগমার জন্ম দেন। তুলনা শুরু হয়ে যায়, কে সবচেয়ে সুন্দরী, ক্লিওপেট্রা নাকি নেফারতিতি? মেজর আপদজনক ধ্বংসস্তূপের মধ্য থেকে 3000 বছর লুকিয়ে থাকা গোপন এক ইতিহাস উন্মোচিত হয় পৃথিবীবাসীর সামনে। উন্নত গিরিবার অধিকারী রানীর মুকুট পরিত এক অসাধারণ নারীর আবক্ষ মূর্তি জানান দেয় মিশরের দাফনকৃত ইতিহাসের অস্তিত্ব সম্পর্কে। নিখুঁতভাবে রং করা মূর্তিটি একটি চোখের মণি হারিয়ে গিয়েছিল, তারপরেও অসাধারণ সুন্দর তিনি। রাতারাতি এই বার্লিন বাস্ট পরিণত হয় প্রাচীন মিশরের আইকন ও সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মে। মিশরীয় ভাষায় নিফারতিতি শব্দটির অর্থ হলো সুন্দর কেউ এসেছে। যে মিশরীয়রা অনেক ভালোবেসে তাদের ভাবি রানীকে এত সুন্দর নাম দিয়েছিল, কয়েক বছর পর সেই মিশরীয়রাই ভয়ঙ্কর ক্রোধে তাকে ইতিহাস থেকে বিলুপ্ত করে দিয়েছিল। ইতিহাস কিন্তু আখেনাতেন ও নিফারতিতিকে ভুলে যায়নি। আজকে মানুষেরা তাদের নিয়েই বরং বেশি আগ্রহী। আখেনাতেনের ছেলে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পরও এই চর্চা এতটুকু মিলান হয়ে যায়নি। এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে? এই প্রথম থেকে এই এই প্যারাটা লিখলে হবে, মানে প্রথম 2 প্যারা লিখলে হবে, পরের প্যারাগুলো না লিখলে হবে। পরের প্যারাগুলো দিয়েছি জানার জন্য, ঠিক আছে? পরের নামগুলোই খুব বেখাপ্পর। দিয়েছি জানার জন্য। রহস্যময় নারী ছিলেন মিশরের রাজমহিষী নিফারতিতি। ওই নামগুলো দিবেন না আপনি, শুধু ভাস্করের নামটা মনে রাখবেন আর নিফারতিতি কি রকম ছিল, কোন সময় ছিল, এইটুকু তুলে ধরবেন। আচ্ছা স্যার, আচ্ছা। আপনার তো ওই নাম দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট নিফারতিতি কোন সময় এবং কত বছরের আগে এবং ওর ভাস্কর কে ছিল এবং ওকে কিভাবে তৈরি করা হয়েছে এবং ওর ক্ষমতাটা কি ছিল, ও কে ছিল, এই জিনিসটাই ফুটাই তুলতে হবে। ও আচ্ছা স্যার। আর এটা তো আমি জানার জন্য দিছি, তাহলে আপনি এখানে গল্প আকারে পড়লে আসলে নিফারতিতি আসলে কে? মিশরীয় রানী, ঠিক আছে? মিশরীয় হ্যাঁ, রানী, রানী। তাহলে কার স্ত্রী? আখনাতেনের স্ত্রী। তাহলে এই যে আপনার এই বিষয়গুলো, তিনি আখনাতেনের সম্রাট আখনাতেনের স্ত্রী ছিলেন, তিনি একজন রানী ছিলেন। তিনি সেই সময় সব থেকে বেশি সুন্দরী রানী ছিলেন, যা ওই সময়ের অন্য কোনো ও কুমারী বা আপনার ওই সময় অন্য কোনো রানী তার সাথে তার সমতুল্য ছিল না। তিনি ক্ষমতা, দক্ষতা, বিচক্ষণতার দিক থেকে সর্বা ছিলেন, যার কারণে আহ পৃথিবীব্যাপী তার স্মৃতি, তার কাহিনী চিরস্মরণীয় করে রেখেছেন। এইভাবে নিজের ভাষায় গল্প আকারে লিখবেন। তাহলে কখন গল্প আকারে লিখবেন? যখন এইটা আপনি 2 থেকে 3 বার রিডিং করে আপনার আয়ত্তে নিয়ে নেবেন। জি স্যার, জি স্যার, বুঝছি। এটা হলো সহজ সিস্টেম। এরপর রেনেসা। রেনেসা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, সুন্দর করে আলোচনা করা হয়েছে। আপনারা এই যে প্রথম 2 প্যারা দেবেন, দিয়ে রেনেসার উল্লেখযোগ্য কিছু শিল্পীদের মধ্যে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল আর মাইকেল অ্যাঞ্জেলো, দিয়ে শেষ করে দেবেন। এই যে শিল্পীদের বর্ণনা দেওয়ার দরকার নাই, আমি জানার জন্য আপনাকে দিয়েছি। যদি বড় প্রশ্ন আসে যে রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে আলোচনা করবো, রেনেসাঁ সম্পর্কে জানানো লেখো, রেনেসাঁ সম্পর্কে। তখন এটা দিয়ে দিলেই হবে স্যার। বুঝি না আপনার কথা? তখন এইটা দিয়ে হইবে স্যার, এইটা হ্যাঁ, মাথায়। এটা দিয়ে দিলেই হবে, এটা দিয়ে হ্যাঁ স্যার। দিলেই হবে। এরপর নকশি কাঁথা। নকশি কাঁথা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। বড় প্রশ্ন আসলেও পারবেন, ছোট প্রশ্ন আসলেও পারবেন। ছোট যদি মনে করেন টিকা আসে, তাহলে কি নকশি কাঁথাটা আসলে কি, নকশি কাঁথাটা কি, এর উপকরণ, এই নকশি কাঁথা তৈরি উপকরণ কি কি, তৈরির মাধ্যম, আর এর ব্যবহার, খ্যাতি। এইভাবে প্যারা করে লিখে দেবেন, শেষ। তাহলে এই বিষয়টা পড়লে আপনি ওইগুলো তৈরি করে লিখতে পারবেন। পাহাড়পুর।
তাহলে পাহাড়পুরের প্রথমে কি অবস্থান বা কোথায় এর অবস্থান, তারপরে পাহাড়পুরের উল্লেখযোগ্য নিদর্শন, কোথায় অবস্থান এবং উল্লেখযোগ্য নিদর্শনগুলো লিখে দিলে হয়ে যাচ্ছে। মানে বিখ্যাত কেন, পাহাড়পুর কেন বিখ্যাত, সেই জিনিসটা একটু তুলে ধরতে হবে, আর কিছুই না। ময়নামতিও সেম, কান্তজির মন্দিরও সেম, কোথায় অবস্থান, এটা বিখ্যাত কেন, এখানে কি কি পাওয়া গেছে, এই জিনিসটাই, আর কিছু না। অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা আসলে এটা কি, একটা ভাস্কর্য। কে তৈরি করেছে এই ভাস্কর্যটা, এই ভাস্কর্য কি বহন করে, মুক্তিযুদ্ধ স্মৃতি বহন করে। এখানে কয়টি মূর্তি আছে, কত সালে তৈরি, আর এর বিষয়বস্তুটা কি, কি দিয়ে তৈরি, এই ভাস্কর্যটি কি দিয়ে তৈরি, এই জিনিসটা ফুটাই তুলতে হবে। সংগ্রামও তাই, চিত্রকর্মটি কার, এটি কি দিয়ে তৈরি এবং এর বিষয়বস্তুটা কি, এই জিনিসটাই। তারপর ড্রয়িং, ড্রয়িং কাকে বলে, কত প্রকার, কি কি, এই ড্রয়িং কেন কাজে লাগে সেইটা। ওয়াশ পদ্ধতি, ওয়াশ পদ্ধতি কি বা এর শিল্প উপকরণগুলো কি কি এবং এটা কিভাবে কাজে লাগানো যায় এবং এটা কোথায় আবিষ্কৃত হয়েছে, এটা কি কাজে ব্যবহার করা হয়, সেই বিষয়টা একটু শুধু ফুটাই তুলতে হবে, সম্পূর্ণ লেখার কোনো দরকার নাই। মহেঞ্জোদারো সম্পর্কে তাই, কোথায় অবস্থিত, কিসের জন্য বিখ্যাত, এই জিনিসটা শুধু ফুটাই তুলবে। হরপ্পাও তাই, কোথায় অবস্থিত, কিসের জন্য বিখ্যাত। দাদাইজম আসলে এটা কি, দাদাইজম একটা শিল্প আন্দোলন। তাহলে এই সময়ের উল্লেখযোগ্য কয়েকজন শিল্পের নাম আর 2 থেকে 3টা শিল্পকর্ম বর্ণনা দিলে হয়ে যাচ্ছে। এখানে একদম ছোট করে দিয়ে দিছি, এই যে উল্লেখযোগ্য শিল্প স্যার নাম দিয়ে দিছি, নাম দিয়ে আপনার বার্ডস ইন অ্যান অ্যাকোয়ারিয়াম, এই যে 3টা শিল্পকর্ম বর্ণনা দিয়ে দিছি। সুরিয়ালিজমও তাই। তারপরে স্যার ইংরেজিতে লেখা এগুলো দেয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইংরেজি দেওয়া লাগবে, ইংরেজিতে দিলে বানান ভুল হবে না, এই জন্য ইংরেজিতে দিয়ে দিছি। এরপরে স্যার ওয়াশ পদ্ধতি আর গোয়াশ পদ্ধতি কি একই? ওয়াশ পদ্ধতিরও একটা ধাপ, ঠিক আছে, ওটা আর একটা ধাপ, তো ওটা আপনার দরকার নেই, ওটা শুকনো পদ্ধতি, ঠিক আছে। শেকো শেকো ওই ফ্রেস্কো শেকো। ফেরস্কো আলাদা। তো গোয়াশটা কি তাহলে? গোয়াশ আমরা পড়বো না? না। এরপর ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর আসলে কোথায় অবস্থিত, কি জন্য বিখ্যাত, এখানে কি কি পাওয়া গেছে, এই জিনিসটা আপনার ফুটাই তুলতে হবে। তাহলে কিন্তু আপনার কিন্তু প্রশ্নর মান অলরেডি, মানে লেখার যে মান সেটা কিন্তু কমে আসছে, কিন্তু আপনার কিন্তু বিস্তারিত লেখা লাগছে না। আপনার কোথায় অবস্থিত, কি জন্য বিখ্যাত, আর কি কি পাওয়া গেছে সেই জায়গায়, এই 3টা জিনিস। যদি কোনো স্থান সম্পর্কে বা কোনো জায়গা সম্পর্কে প্রশ্ন আসে এইভাবে লিখবেন, বা কোনো সভ্যতা সম্পর্কে প্রশ্ন আসলে এইভাবে লিখবেন। আর যদি কোনো শিল্পকর্ম সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে প্রথমে কি লিখবেন, শিল্পকর্ম সম্পর্কে একটু লিখে নিলেন, লিখে নিয়ে ওর শিল্পীকে, বিষয়বস্তু কি, ওর শিল্পের উপকরণ বা বিষয়বস্তু একই জিনিস, ওর বৈশিষ্ট্য চালিয়ে দিতে পারেন। আবার ওই শিল্পকর্মের বর্ণনাটা কি, আসলে ওই শিল্পকর্মে কি বোঝানো হয়েছে, এই জিনিসটা একটু ফুটাই তুললে হয়ে যাচ্ছে। এই ছিল মোট আজকের আপনাদের 35টি প্রশ্ন। আমি ওখানে অবশ্য কাউন্ট করছি, আপনাদের বাকি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা, 15টা টিকা বাকি আছে। এবং আপনাদেরকে আমি বলছিলাম যে শখের হাড়িটা, ক্লাস শুরুর আগে আপনাদের সময় দিয়েছিলাম, সেই সময় বলছিলাম যে শখের হাড়িটা নিজেদের মতো করে একটু বলতে পারেন, এরকম একটা রেডি করেন। শখের হাড়ি এটি আপনার এক ধরনের মৃৎপাত্র, মাটি দিয়ে তৈরি করা হয়। তাহলে এই শখের হাড়ি যখন আপনারা বর্ণনা লিখবেন নিজেরা তৈরি করি, তখন প্রথমে শখের হাড়ি সম্পর্কে একটু লিখে নেবেন, আপনার মতো করে লিখে নেবেন যে বাংলাদেশের মৃৎশিল্পের অন্যতম একটি আহ বিষয়বস্তু হলো শখের হাড়ি। এটি উত্তরবঙ্গের সব থেকে বেশি প্রচলিত আছে, তাছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলায়ও এর প্রচলন আছে, কম বেশি প্রচলন আছে। তারপর লিখে একটু নিচের দিকে লিখলেন শখের হাড়ি তৈরির উপকরণ, শখের হাড়ি তৈরি উপকরণ বা এই শিল্পকর্মটি তৈরি উপকরণ বা শিল্পকর্মটি তৈরির উপকরণ লিখলেন। তাহলে কি কি লাগবে, মাটি লাগবে, তারপরে আপনার ওই যে চাকা লাগবে, এবং আপনার এখানে এঁটেল মাটি হলে ভালো হবে সব থেকে বেশি। এই যে উপকরণ, পানি লাগবে, তারপরে আপনার মাটিতে কাদা হিসাবে ব্যবহার করতে হবে, কাদায় পরিণত করতে হবে।
এই যে মাধ্যমগুলো আপনি লিখলেন, লেখার পরে বৈশিষ্ট্য লিখলেন, এটি গোলাকার হয়, তারপরে এতে বিভিন্ন ধরনের নকশা থাকে, এই যে বৈশিষ্ট্যগুলো লিখতেছেন, তারপর এটি বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন উৎসবে ব্যবহার করা হয়, গ্রামীণ যে সমাজ ব্যবস্থা সেখানে এটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে, এই যে লিখলেন। তারপরে বর্ণনা, সরকারি হাড়ি সম্পর্কে ওই বৈশিষ্ট্য, বিষয়বস্তু, উপকরণে যা লিখছেন না, ওইগুলো একটু বর্ণনা আকারে লিখে দেবেন, ডেল পেজ ভরাই দিবেন, কঠিন কোনো কিছু না। আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার সরা সরা বলতে কি ঢাকুনকে বোঝায় স্যার? হ্যাঁ, তাই এখন ওই দিকে আলোচনা না যাই, ওটা তো আমি দিব, তাহলে আমি যে জিনিসগুলো বলেছি তাই নিয়ে প্রশ্ন করেন। এখন আপনার প্রশ্ন যদি বাইরে চলে যায়, তাহলে তো আজকের যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এটা তো সমাধান হচ্ছে না। তো আপনি মানে 40টা একবারে দিলে তাই বের করবো আমরা, তাই? হ্যাঁ হ্যাঁ, একবারে যখন স্যার একটা প্রশ্ন ছিল। 40টা যখন একবারে দিব তখন বের করবেন। যেহেতু আমি আপনার রবিবারে রাতে দেবো 40টা, তখন বের করেন। এখন আপনার একটু যেগুলো আপনাদের অজানা আছে একটু রিডিং পড়েন, পিডিএফ দিচ্ছি তো, পিডিএফটা রিডিং পড়েন। তাহলে আমরা স্যার ক্লাসটি শেষ করি, ক্লাস শেষ করি, তারপরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো দিই, সেটা ভালো হবে।